দমে গেল আরিফ, আর কথা বাড়ালো না, চুপচাপ চলে যায় সেখান থেকে। মিনিট 10 অপেক্ষার পর কাঙ্ক্ষিত মানুষটিরে দেখা পায়। ইফাত চুপচাপ বসে থাকে রাস্তার ধারে বানানো বাঁশের মাচার উপর। পায়রার বুক কাঁপে, লজ্জায় গালে লালাভা ফোটে। নত দৃষ্টিতে কম্পিত হৃদয়ে দ্রুত পার হতে চায় পুরুষটিকে, কিন্তু পারে না। শীতল কণ্ঠ থেকে বেরিয়ে আসে, পায়রা। পথিমধ্যে থেমে যায় পায়রার পা দুখানা, কাঁপতে থাকে হাঁটু। উচ্চারণে কি সম্মোহনী শক্তি এই পুরুষটির! কণ্ঠস্বর থেকে নিজের নামের উচ্চারণ শুনলে চমকায় পায়রা। লজ্জা এসে গ্রাস করে নেয় তাকে। কিন্তু কেন এমন হয়? উত্তর মেলে না পায়রার। নড়চড় না দেখে ইফাত বসা থেকে উঠে এগিয়ে যায়। সম্মুখে লাল রঙা কৃষ্ণচূড়া এগিয়ে দেয় তার দিকে। পায়রা চমকায়, চমকিত নয়নে শুধায়, কৃষ্ণচূড়া? হুম, তোমার তো খুব প্রিয়। ঠোঁটের কার্নিশে হাসি খেলা করে হাত বাড়িয়ে ফুলগুলো হাতে নেয় পায়রা। ইফাতও খুশি হয় প্রেয়সীর হাসিতে, তৃপ্তি পায় মনে মনে। পায়রা ফুলগুলোর দিকে দৃষ্টি নিবদ্ধ করেই বলে উঠল, ফুল আবার খুব প্রিয়? যে উপহার হিসেবে ফুল দেয় তার মনও ফুলের মতোই পবিত্র। ভেতরে প্রশান্তি ছেয়ে গেল ইফাতের। বলল, মন পবিত্র না হলে কি আর এত সুন্দর একটা ফুলকে ভালোবাসতে পারতাম? ইফাতের কথাটা না বুঝে আহাম্মকের মতো এক পলকে তাকিয়ে দাঁড়িয়ে রয় পায়রা। তার দৃষ্টি অনুসরণ করে ইফাত ম্লান হেসে উত্তর দিল, তুমি আমার ফুল, যে ফুলকে চোখের দেখা দেখার জন্য আমি অপেক্ষা করে থাকি। গেলাম আমি। এক মুহূর্ত দেরি না করে চলে যায় পায়রা। ইফাত যাওয়ার পথে তাকিয়ে রয়। যখন আর তাকে দেখা যায় না, সেও চলে যায় বাড়ির পথে। সন্ধ্যায় বাড়ি থেকে বের হন ফয়সাল ইসলাম। গন্তব্য থানা। রাস্তায় গিয়ে কয়েক মিনিট অপেক্ষা করতে অটো পেয়ে যান। সঙ্গে সকল কাগজপত্র ছিল। থানায় গিয়ে সব ডকুমেন্ট জমা দিয়ে ডায়েরি লেখান। এই ঝামেলাটা আর নেওয়া যাচ্ছে না। স্কুলের বাকি শিক্ষকরাও ওনাকে পুলিশের শরণাপন্ন হওয়ার বুদ্ধি দিয়েছে। তোফায়েলের চেম্বারে এসে বসে আছেন নেওয়াজ মির্জা। মুখখানায় বিরক্তি মাখা 2 কাপ ধোয়া ওঠা চা এনে টেবিলে রেখে চলে গেল পিয়ন। তোফায়েল আহমেদ এতক্ষণ সামনে বসে পর্যবেক্ষণ করছিলেন নেওয়াজ মির্জাকে। একটি চায়ের কাপ হাতে তুলে নিয়ে তাতে চুমুক দিলেন। তোফায়েল প্রশ্ন করলেন, কি হয়েছে মির্জা সাহেব, মুখ এমন বেরাস কেন? কিছু না। জমি লইয়া চিন্তা? ভ্রু কুচকে সামনে তাকালেন নেওয়াজ মির্জা। তোফায়েল শব্দ করে হাসলেন, বললেন, জমি কি অভাব পড়ছে? জমি লাগলে আমারে কইবা, ওই মাস্টারের পিছে পইরা কি লাভ? নেওয়াজ মির্জা চাপার রাগে বললেন, তোমার কি মনে হয় সামান্য একটা জমি লইয়া এমনি এমনি পড়ে আছি আমি? তোফায়েলের মুখখানা এবার গম্ভীর হলো। প্রশ্ন করলেন, তা জমির বিশেষত্ব কি? মেইন রাস্তার পাশের জমি, স্কুলের খুব কাছাকাছি, স্কুলের আশেপাশে কোনো লাইব্রেরি নাই। ওই জমিটায় যদি একটা লাইব্রেরি বানাইতে পারি। টাকার কি অভাব পড়েছে শেষে লাইব্রেরির ব্যবসা করবা? নওয়াজ মির্জা হাসলেন, যেই হাসিতে আছে অনেক রহস্য। তোফায়েল থমকে গেলেন। নেওয়াজ বললেন, লাইব্রেরি তো শুধুমাত্র চোখের দোলা, পিছনে তো চলবে আসল। এতে কেউ সন্দেহ করবো না, আর না আমাকে ধরা পড়া কোনো ডর থাকবো। তোমার মাথায় বুদ্ধি আছে মির্জা। বুদ্ধি না থাকলে কি আর পর পর তুমি 3 বার চেয়ারম্যান হইতে পারতা? কিন্তু জমি তো এখনো নিজের করতে পারলাম না, কেমনে কাম শুরু করবো? আগে যদি আমারে কইতা তাহলে এত ভুগতে হইতো না। এই ব্যাপার আমার উপর সাইরা দাও। চিন্তিত হলেন নওয়াজ মির্জা। তোফায়েল একটু ভেবে বললেন, তোমার লাইকা একটা প্রস্তাব আছে। নওয়াজ মির্জা চায়ের কাপে চুমুক বসালেন। চাটুকু গিলে প্রশ্ন করলেন, কি প্রস্তাব? তোফায়েল আহমেদ ম্লান হেসে নরম কণ্ঠে বললেন, তোমার ছোট পোলার শুনলাম পড়ালেখা শেষ। হ, একেবারে চাকরির পরীক্ষা দিয়ে আইছে। মাশাল্লাহ, আমার মাইয়ার মনে ধরছে তোমার পোলারে। একমাত্র মায়ের আবদার পছন্দ তো আর ফালাইয়া দিতে পারি না। চমকিত কণ্ঠে নেওয়াজ মির্জা জিজ্ঞেস করলেন, তুমি কি বিয়ার প্রস্তাব রাখতেছো? হ, ঠিকই ধরছো। আমাকে তো একটা ভালো সম্পর্ক আছে। সেই সম্পর্কটারে যদি আরেকটু গভীর করা যায় তাহলে মন্দ হয় না। প্রস্তাবটি মোটেও নেওয়াজ মির্জার পছন্দ হয়নি। চেয়ারম্যানের সঙ্গে ওনার সম্পর্ক শুধুমাত্রই স্বার্থের। এমন ধুরন্ধর লোকেরই মেয়েকে ছেলের বউ করে আনা বুদ্ধিমানের কাজ হবে না। ইতস্তত করে বললেন,
ওই আমার নয়নের মণি, আমার বংশের একমাত্র শিক্ষিত পোলা, যারে লইয়া আমার অনেক আশা। আমার বংশের নাম উজ্জ্বল করব আমার ছোট পোলায়। এখনই এসব ওর উপর চাপাইয়া দেওয়ার ইচ্ছা নাই। ওই যারে পছন্দ করব তার লগেই না হয়। চোখে মুখে আধার নেমে এলো তোফাইলের। খানিকক্ষণ নীরব থেকে বললেন, আমার মাইয়া কি কম সুন্দরী নাকি? দরকার হইলে অর্ধেক সম্পত্তি তোমার পোলার নামে লেখা দিমু। শহরে যে রোডের ব্যবসা আছে ওইটাও না হয় ওই দেখবো। চোখ চিকচিক করে উঠল নেওয়াজ মির্জার, কিন্তু মন কিছুতেই সায় দিচ্ছে না। ছোট ছেলেটাকে নিজের লোভে জড়াতে চান না তিনি। এদিকে তোফাইলের মুখের উপরে নাও করতে পারছেন না। এতে সমস্যা হবে, সম্পর্ক নষ্ট হবে, বাড়া ভাতে ছাই পড়বে। তাহলে উপায়? নেওয়াজ মির্জা বসা থেকে উঠে দাঁড়ালেন। যাওয়ার আগে বলে গেলেন, সরগিন্নির লগে এই ব্যাপারে কথা কইয়া লই। তা কও, উত্তর কিন্তু খুব জলদি আমার লাগবো। সন্ধ্যা থেকেই মেঘ গুড় গুড় করে ডাকছিল। আকাশে নেই কোনো তারা। অম্বরে দখল করে নিয়েছে নিকষ কালো মেঘদল। হঠাৎ করে ঝুমঝুম আওয়াজে বৃষ্টি নামে টিনের চালে। কারেন্ট চলে গেছে অনেকক্ষণ হলো। কারেন্ট না থাকলে সবচেয়ে বেশি খুশি হয় পিয়াসা। থাকে আর কষ্ট করে লেখাপড়া করতে হয় না, খেতে হয় না মায়ের বকা। বই খাতা টেবিলে রেখে জানালার কাছে শুয়ে থাকে পিয়াসা। বাহির থেকে বাতাস এসে ছুঁয়ে দেয় তার সর্বাঙ্গে। ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে সে। তার ঠিক পাশে নীরবে শুয়ে আছে পায়রা। দৃষ্টি জানালা ভেদ করে ওই তিমিরে ঘেরা আকাশটায়। শিখা বেগম দুশ্চিন্তায় গালে হাত দিয়ে বসে আছেন। স্বামী এখনো ফেরেনি বাড়িতে। বেশ কয়েকবার কল দিয়েছিলেন শিখা, কিন্তু রিসিভ হয়নি। চিন্তায় মস্তিষ্ক ফেটে যাবে এমন এক অবস্থা। ঘন্টা পেরিয়ে যায়। বৃষ্টির বেগ কমে গেছে, কিন্তু এখনো জোরে জোরে বাতাস বইছে। আচমকা দরজায় টোকা পড়ল। পায়রা পিয়াসা নড়ে চড়ে উঠল। শিখা ভ্রুজোড়া কুঁচকে নিলেন, ঝাঁঝালো কণ্ঠে শুধালেন, কে? পরিচিত সেই কণ্ঠস্বর। আমি, দরজা খোলো। পিয়াসা খুশিতে চেঁচিয়ে ওঠে। বাবা আসছে মা। দৌড়ে গিয়ে দরজা খুলে দেন শিখা। ফয়সাল ভেতরে প্রবেশ করেন। পায়রা গামছা এনে বাবার হাতে দেয়। মেয়ের হাত থেকে গামছা নিয়ে মাথা মুছে নেন। চলে যান ভেতর ঘরে পোশাক বদলাতে। রাতের খাওয়া সেরে শোবার ঘরে যায় সবাই। পায়রা পিয়াসা এক ঘরে একসঙ্গেই থাকে। আর পাশের ঘরে তাদের বাবা মা। কারেন্ট এখনো আসেনি। বিছানায় লম্বা হয়ে শুয়ে আছেন ফয়সাল ইসলাম। শিখা স্বামীর উদ্দেশ্যে প্রশ্ন করলেন, কি বলল পুলিশ? আমি সাক্ষী নিয়ে অভিযোগ করে এসেছি। ওনারা বললেন কাল এসে দেখে যাবেন সবকিছু। কি একটা ঝামেলা বলো তো। দুইটা মেয়ে, আমাদের শত্রু বাড়লে তো সমস্যা। কোনো বাদ বিচার না করে জমিটা কেনা আমার সব থেকে বড় ভুল হয়েছে। এতগুলো টাকার জমি এখন কিভাবে ছাড়ি বলো তো? চিন্তা করো না, ভালো কিছু হবে। চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। কথার এক পর্যায়ে আমার কাছে ইফাতের লগে তার মাইয়ার বিয়ার প্রস্তাব রাখছে। ইসমতারা খাতুন স্বামীর দিকে চমকায়িত নয়নে মুখ তুলে তাকান। নেওয়াজ মির্জা বলেন, এই সম্বন্ধে আমার মনে একটুও সায় দেয় না। আবার চেয়ারম্যানের মুখের উপরে নাও করতে পারি না। কি একটা ফ্যাসাদে পড়লাম কত বউ। ইসমতারা আহ্লাদী সুরে বলে উঠলেন, ফ্যাসাদে কি আছে? এ তো সুসংবাদ। সুসংবাদ? চাপা স্বরে বলে ওঠেন নেওয়াজ মির্জা। এত বালা ঘর থাইকা সম্বন্ধ আইছে। বাপের একমাত্র মাইয়া, বিয়ার সময় তো নিশ্চয় 2 হাত বইরা মাইয়ার লোকে জিনিসপত্র পাঠাইব। তা তো পাঠাইবই। এমনকি কইছে অর্ধেক সম্পত্তি ইফাতের নামে লেখা দিব। চোখ জোড়া চিকচিক করে ওঠে ইসম তারার। সতীনকে টেক্কা দেওয়ার বিশাল একটা সুযোগ পেয়েছেন মনে হচ্ছে। ছেলের বউ নিয়ে অনেক দেমাগ তার। সে দেমাগ ভেঙে দেওয়ার জন্য এটাই ভালো একটা উপায়। স্বামীর উদ্দেশ্যে অতি উৎসাহিত হয়ে বল, এই নিয়ে আর ভাবতে হইব না আপনার। আপনি হকইয়া দেন। কপালে ভাঁজ পড়ল নেওয়াজ মির্জার। স্ত্রীর কথার পরিপ্রেক্ষিতে বললেন, ইফাতের আগে জিগা এলো, পোলা আমার নামি দামি স্কুল থেকে পড়ালেখা শিখাইছে। ওরও তো একটা মতামত আছে। ওদিকে ইরারও তো কোনো খোঁজ মিলা নাই। এর মধ্যে বিয়ার আয়োজন। যে মাইয়া পালাইছে সেই মাইয়া আর ফিরব না। তার লাগিয়ে কি সব কিছু বন্ধ থাকবো? আপনি হকইয়া দেন। ইফাতের কিছু জিগানের দরকার নাই। মাইয়া ভালা বড়লোক শ্বশুর বাড়ি, তাতে ওরা আবার আপত্তি কি এর? ওই ঠিক রাজি হইব।
নেওয়াজ মির্জা প্রতি উত্তরে তৎক্ষণাৎ কিছু বলতে পারলেন না, ভাবতে লাগলেন। একটি রাত পেরোলো, বিছানা থেকে আড়মোড়া ভেঙে উঠে গেল পায়রা। আজ বাবা তাকে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছে, এর মানে কলেজ কোচিং সব কিছু আজ মাফ। মন মেজাজ সব ফুরফুরে তার। ব্রাশ করে টেবিলে যেতেই নাস্তা পেয়ে গেল সম্মুখে। আজ আর কোনো তাড়া নেই। ধীরে ধীরে খাবার খেয়ে সিঁড়ির ধারে গিয়ে বসলো। মায়ের উদ্দেশ্যে প্রশ্ন করলো, বাবা কোথায় মা? চলে গেছে। এত তাড়াতাড়ি? জরুরি কাজ আছে। পিয়াসা স্কুলে চলে গেছে? না, টিভি দেখছে, আজ আর যাবে না। আজ যে কিছু একটা হবে তা বুঝতে পারলো পায়রা। নইলে আজ সবার বাহিরে যাওয়া নিষেধ কেন? কিন্তু কি হবে? ধুর, আজ যদি ছেলে হতে পারতাম তাহলে দৌড় দিয়ে পুরো এলাকা ঘুরে দেখে চলে আসতাম। মনে মনে কথাটা বলেই মুখ ভার করলো পায়রা। বসার ঘরে গিয়ে উপস্থিত হলো। পিয়াসা বসে মোটু পাতলু দেখছে আর খিলখিলিয়ে হেসে উঠছে। পায়রা চুপচাপ তার পাশে গিয়ে বসলো। সুযোগ বুঝে চটপট রিমোট হাতে নিয়ে চ্যানেল বদলে দিল। ডোরেমন ছাড়ল। এই কার্টুনটা বেশ প্রিয় পায়রার। সে ছোটবেলা থেকে দেখে আসছে এই কার্টুনটা, অথচ কিছুতেই তার মন ভরে না। আহা, তার জীবনও যদি একটা বোকাশোকা ফিলটুস নবিতা থাকতো কতই না ভালো হতো। কিন্তু দুঃখ, ইফাত মোটেও এমন বোকাশোকা নয়, বরং খুব চালাক চতুর একটা ছেলে। নইলে কি আর তার সামনে গেলেই পায়রা অনুভূতি এবং লজ্জার প্যারাজালে আবদ্ধ হয়? লেখাপড়াও নিশ্চয়ই ভালো না হলে তো আর এমনি অত বড় বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে বের হয়নি। পিয়াসার চিৎকারে পায়রার ধ্যান ভাঙল। শিখা বেগম খুন্তি হাতে ছুটে এলেন রান্নাঘর থেকে। ঝাঁঝালো কণ্ঠে শুধালেন, কি হয়েছে? চিৎকার করছিস কেন? পিয়াসা কান্নাজড়িত কণ্ঠে বলল, আপা, আমার মোটু পাটলু পাল্টে দিছে। বড় মেয়ের দিকে তাকালেন শিখা। পায়রা বোকা বোকা হাসলো, উত্তরে বলল, এটাও ভালো মা। পিয়াসা আবারও বলে উঠল, না, আমি মোটু পাটলুই দেখবো। ওর হাতে রিমোট দিয়ে ঘরে যা, যা দেখার তোর মোবাইলে গিয়ে দেখ। শাসানোর ভঙ্গিতে কথাগুলো বলে চলে গেলেন শিখা বেগম। উপায়ন্তর না পেয়ে বোনকে রিমোট দিয়ে সেখান থেকে চলে গেল পায়রা। পিয়াসা বিজয়ী হাসি হেসে আবারও টিভি দেখায় মনোযোগ দেয়। দারোগা এসেছে, জমিতে নেওয়াজ মির্জাকে ডেকে পাঠানো হয়েছে। কথাটা শুনেই গর্জে উঠেছে মামুন। ছেলেকে থামালেন নেওয়াজ মির্জা, বললেন, এতদূর পর্যন্ত যখন ঘটনা গড়াইয়া গেছে তাহলে শত্রুতা একটু জম্পেশ হোক, রাগ এখন দমাইয়া রাখো। ফয়সাল ইসলাম আগে থেকেই সেখানে উপস্থিত, কথা বলছেন দারোগার সঙ্গে। নেওয়াজ মির্জাও বড় ছেলেকে নিয়ে উপস্থিত হলেন। পুলিশের উদ্দেশ্যে হেসে সালাম দিলেন। আসসালামু আলাইকুম। দারোগা সালামের জবাব দিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। তা আপনার নামে এটা কি শুনছি মির্জা সাহেব? মুখখানা চুপসে গেল নেওয়াজ মির্জার। দারোগা বললেন, আপনি হলেন গ্রামের সম্মানিত একজন ব্যক্তি, জমি জমা সম্পত্তির কোনো অভাব নেই আপনার, সেখানে আর একজনের জমি নিয়ে টানাটানি করছেন, এটা কি ঠিক? এই বয়সে মাথায় মামলার বোঝা নিয়ে চলাটা দৃষ্টিকটুক দেখাবে না? উত্তরে কি বলবেন ভেবে পাচ্ছেন না তিনি। খানিকক্ষণ নীরব থেকে ইনিয়ে বিনিয়ে বললেন, সত্যি বলতে জমির তো অভাব পড়ে নাই, কিন্তু সুবিধার অভাব পড়ছে। আসলে আমি একটা লাইব্রেরি দিতে চাইছিলাম। লাইব্রেরি না থাকায় স্কুলের ছোট ছোট পোলাপাইনদের অনেক অসুবিধা হয়, বই কিনতে শহরে যাইতে হয়। তাই তাকে সুবিধার লাইগা লাইব্রেরি দিতে চাইছিলাম। এই জমিটা লাইব্রেরির লাইগা উপযুক্ত জায়গা, স্কুলের ঠিক কাছাকাছি, একেবারে রাস্তার ধারে। অতি সুন্দর প্রস্তাব, কিন্তু জমির মালিক তো এখানে বাড়ি করতে চায়। নেওয়াজ মির্জা কিছু বলার জন্য ঠোঁট প্রশস্ত করলেন, কিন্তু কিছু বলতে পারলেন না। দারোগার মোবাইলটা ঝংকার তুলে বেজে উঠল। তিনি একটু দূরে সরে গিয়ে কল রিসিভ করলেন। 2 মিনিট পর ফিরে এলেন, বললেন, চেয়ারম্যান সাহেব ডেকেছেন, এখনই যেতে হবে। এই ব্যাপারটা না হয় আমি পরে দেখে নিব, এখন আসি। ফয়সাল ইসলাম চমকিত কণ্ঠে বললেন, পরে দেখবেন মানে? আমার না সরঞ্জামের কি হবে? দারোগা অসহায় মুখ করে প্রত্যুত্তরে বললেন, আমার কিছুই করার নেই, চেয়ারম্যান ডেকেছেন, যেতে তো হবেই, পরে এসে সমস্যার সমাধান করব। কনস্টেবলকে সঙ্গে নিয়ে চলে গেলেন তিনি। নেওয়াজ মির্জা মৃদু হেসে স্থান ত্যাগ করলেন। ফয়সাল ইসলাম বেশ চিন্তিত, কি হবে এখন। ভাবতে ভাবতে চলে গেলেন স্কুলে। চেয়ারম্যান বসে আছেন তার নির্ধারিত চেয়ারে। দারোগা এসে উপস্থিত হলেন সেখানে। কনস্টেবল বাইরেই দাঁড়িয়ে।
তোফায়েল সামনের চেয়ারে দেখিয়ে বলল। বসেন দারোগা সাহেব, অনেক দিন পর দেখা হইল। দারোগা মুখে হাসি রেখে চেয়ার টেনে বসলেন। তখনই প্রবেশ করলেন নেওয়াজ মির্জা। দারোগার ঠিক পাশের চেয়ারটাতেই তিনি বসলেন। চমকে উঠলেন দারোগা। তোফায়েল ওনার দৃষ্টি অনুসরণ করে বললেন, মির্জা আমার বন্ধু মানুষ, কয়দিন পর বেয়ারও হইয়া যাইব, তাই এইখানে তার আসাটা স্বাভাবিক। উত্তেজনা কমল দারোগার। তোফায়েল কোনো ভনিতা ছাড়াই সরাসরি বললেন, যেই কারণে ডাকছি কইয়া ফেলি তাইলে। ফয়সাল মাস্টারের জমির ব্যাপারে আপনি অযথা হস্তক্ষেপ করবেন না, ওইটা তাগো ব্যাপারে তারাই মিটাইয়া নিব। দারোগা ঘোর প্রতিবাদ করে বললেন, তা কি করে হয়? মির্জা সাহেব তো অন্যায় করেছেন, এটা এক প্রকার জুলুম। ফয়সাল ইসলাম নিজে গিয়ে কমপ্লেন করে এসেছেন। এখন আমি হস্তক্ষেপ না করলেও তো আমার চাকরি নিয়ে টানাটানি হবে। নেওয়াজ মির্জা আশ্বস্ত করে বলে উঠলেন, কিছুই হইব না। কত মানুষ কত আগাম করতেছে, কেউ কি তাকে ধরতে পারছে? ঠিকই তো সমাজে ভালো মানুষ সাইজা ঘুরে বেড়ায়। তাহলে? দারোগা প্রশ্ন করলেন। তোফায়েল বললেন, তাইলে আর কি, মাস্টারে ফোন দিলে ধরবেন না, থানায় গেলে ভুলুম ভালুম দিয়া তাড়াইয়া দিবেন। মন্দ কথা, জমির ব্যাপারে আপনার কোনো কথা নাই। ড্রয়ার থেকে এক বান্ডেল টাকা বের করে দারোগার দিকে এগিয়ে দিলেন তোফায়েল। নরম স্বরে বললেন, চা পান খাইবেন? চোখ চিকচিক করে উঠল উনার। এতগুলো টাকা শুধুমাত্র চা পানির জন্য? বিদায় নিয়ে চলে গেলেন সেখান থেকে। তোফায়েল হেসে নেওয়াজ মির্জার উদ্দেশ্যে বললেন, দেখলা কি সহজে পুলিশ তাড়াইলাম। এবার সবার কানের ভিতরে খুব সুন্দর কইরা লাইব্রেরি তৈরির কথা ঢুকিয়া দিলেই কাম শেষ। নেওয়াজ মির্জা বাহবা দিয়ে বললেন, রাজনীতির বেড়াজালে পইরা তুমি অনেক চিকন চালাক হইয়া গেছো চেয়ারম্যান। চেয়ারম্যান বিস্তর হাসলেন। তার সঙ্গে তাল মিলালেন নেওয়াজ মির্জাও। সারাটা দিন শেষেও সে কাঙ্ক্ষিত মানুষটির দেখা পেল না ইফাত। ভালোবাসা নামক দহনে হৃদয় পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে তার। চোখের তৃষ্ণা মেটানো যে বড্ড প্রয়োজন। টানা 2 ঘন্টা পায়রার বাড়ির পাশ দিয়ে ঘুরঘুর করেছে, গিয়েছে জানালার ধারে, কিন্তু দেখা পায়নি। জানালা বন্ধ। আচ্ছা, পায়রারও কি এমন অদ্ভুত অনুভূতি হচ্ছে? সে কি জানে তার দহনে এক বোকা প্রেমিক পুড়ে যাচ্ছে, তপ্ত রোদে ঘামে ভিজে দাঁড়িয়ে আছে? জানে না। জানলে কি আর ভেতরে চুপটি করে বসে থাকতে পারতো? ইফাতের রাগ হলো যাকে বলে চরম রাগ। একটা মেয়ে কিভাবে এতটা স্বার্থপর হতে পারে? কিভাবে বোঝে না অন্যের অনুভূতি? আর কোনো দিকে না তাকিয়ে বাড়িতে চলে গেল। দুপুরের ভোজন শেষে অন্তর্মহলে বসে আছেন ইসম তারা খাতুন। পান বানাচ্ছেন। ওনার ঠিক সামনে বসে আছে একজন মহিলা। মাথায় আধা পাকা চুল, মুখের চামড়া অল্প স্বল্প ঝুলে পড়েছে। ইফাতকে প্রবেশ করতে দেখেই মহিলাটির মুখে হাসির ঝিলিক দিয়ে উঠল। হাত বাড়িয়ে আল্লাতি স্বরে ডাকলেন, ইফাত আব্বাজান, আয় কাছে আয়। ইফাতের মন মেজাজ সব ভার হয়ে আছে, গোসল করা প্রয়োজন। তবু নিজেকে যথেষ্ট সামলে নিয়ে এগিয়ে গেল মহিলাটির নিকট। পাশে বসে সালাম দিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আসোস আব্বাজান? আলহামদুলিল্লাহ ভালো খারাম্মা। কখন এলেন? একটু আগে। ও, তা দুপুরে খাইছেন? হ, বাড়িতে খাইয়া আইছি। আচ্ছা থাকেন তাইলে, বাইরে থেকে আসছি, গোসল করার প্রয়োজন। আমি এখন যাই? হ, যা গোসল কইরা আই। অতি ব্যস্ত হয়ে কথাটা বললেন তিনি। ইফাত চলে গেল নিজ কক্ষে। তোয়ালে নিয়ে ঢুকে গেল বাথরুমে। ইসম তারার বড় বোন নূরবানু স্বামীগত হয়েছেন বছর কয়েক হবে। ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ওনার স্বামীর। তিনি ছিলেন নিঃসন্তান। স্বামীর ভিটে থাকা সত্ত্বেও সেখানে তিনি থাকেন না। একা একা থাকতে নাকি সাহস পান না, তাই বেশিরভাগ সময় ছোট ভাইয়ের বাড়িতে বসবাস করেন। মাঝে মধ্যে যান বোনদের বাড়িতে বেড়াতে, একাকিত্ব গোছাতে। 8 ঘন্টা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো ইফাত। উদম দেহ নিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। কি এক যন্ত্রণা! এখনো মাথা ব্যথা যাচ্ছে না। আচ্ছা, মেয়েটার মধ্যে কি এমন আছে যা ইফাতের যন্ত্রণা বাড়িয়ে দিচ্ছে? কেন এত হাহাকার? আজ যদি পায়রা তার বিবাহিত স্ত্রী হতো, তাহলে কি পারতো সে ইফাতের থেকে দূরে থাকতে? পারতো না।
ইফাত তাকে টেনে হিঁচড়ে নিজের দৃষ্টির সামনে বসিয়ে রাখত, মুগ্ধ হয়ে দেখত প্রিয়তমাকে। তৎক্ষণাৎ ইফাতের ইচ্ছে করল পায়রা নামক মনুষ্য পক্ষীকে গিয়ে বিয়ে করে নিয়ে আসতে। ইফাত উঠে বসল, জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল। আকাশ পরিষ্কার, চারিদিকে ভ্যাপসা গরম, শুভ্র মেঘদল ভেসে বেড়াচ্ছে অকপটে, পাখিরা দল বেঁধে উড়ে যাচ্ছে। দূর আকাশে আবছা হলদেটে চাঁদ স্থান করে নিচ্ছে। জানালার ধারে দাঁড়িয়ে তা নীরবে দেখে নিচ্ছে ইফাত। কিছু মুহূর্ত অতিক্রান্ত হতেই ধূসর রঙের টি শার্ট গায়ে জড়িয়ে বাহিরে বের হলো। মাগরিবের নামাজ আদায় করার জন্য মসজিদে প্রবেশ করলো। স্কুলের মাঠে সাঙ্গ নিয়ে টিমে হলুদ লাইটের নিচে দাঁড়িয়ে ক্যারাম খেলছে আরিফ। ইফাতকে দেখে উচ্ছ্বসিত হয়ে উঠল চোখ মুখ। বাকিদের উদ্দেশ্যে বলে উঠল, ইফাত আছে ওরে জায়গা দে, আই ইফাত, এক ডাইন খেলা হয়ে যাক।